আপনি কখনোই বলতে পারবেন না আপনি অসুস্থ হবেন না, আপনি যত ভালোভাবেই চলাফেরা করুন। তাহলে আপনি কিভাবে মনে করছেন আপনার অ্যাকুরিয়ামের মাছগুলো কখনোই অসুস্থ হবে না? আপনার সিস্টেম যত ভালোই থাকুক, মাছ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে এবং তাৎক্ষণিক পুনরুদ্ধারের জন্য আপনার এমন কিছু টুলস বা এমন কিছু অ্যান্টিবায়োটিক সবসময় হাতের কাছে রাখা প্রয়োজন, যেগুলো হঠাৎ যে মাছটা মরে যাচ্ছিল সেই মাছটাকেও বাঁচিয়ে তুলতে পারে। এমন কিছু জিনিসের নাম বলবো যেগুলোর মূল্য খুবই অল্প, কিন্তু সঠিক সময় ব্যবহার করলে অ্যাকুরিয়ামের অনেক দামি দামি প্রোডাক্টের চেয়েও অনেক ভালো কাজ করে। পানির প্যারামিটার্স পরিবর্তন হওয়া বা কোনো একদিন বেশি খাবার খাইয়ে ফেলার সাথে সাথে অ্যাকুরিয়ামে কী ব্যবহার করা যেতে পারে এটা জানা দরকার। তো আজকে 9টা এমন জিনিসের কথা বলবো যেগুলো আপনার বাসায় অ্যাকুরিয়াম থাকলে অবশ্যই রাখা উচিত। তো চলুন শুরু করা যাক। প্রথম জিনিসটা হলো ইপসাম সল্ট। অ্যাকুরিয়ামে যে আমরা অ্যাকুরিয়াম সল্ট বা পিঙ্ক সল্ট বা রক সল্ট ব্যবহার করি, এটা ওইটা না। ইপসাম সল্ট হলো এমন একটা লবণ যেটা মাছের বিভিন্ন পেটের সমস্যা দূর করার জন্য ব্যবহার করা হয়। যেমন হঠাৎ পেট ফুলে গেলে বা কোনো একদিন বেশি খাবার খাইয়ে ফেললে এই লবণটা ব্যবহার করা হয়। ইপসাম সল্ট হলো আসলে একটা ম্যাগনেসিয়াম সালফেটের যৌগ। এটা মাছের পেশির টান কমায় আর হজমতন্ত্রকে ঠিকঠাক রাখে। বিশেষ করে আপনার কাছে যদি গোল্ডফিশ থাকে তাহলে এই লবণটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গোল্ডফিশ যদি একপাশে কাত হয়ে ভাসছে বা পেট ফুলে গেছে মনে হয়, তাহলে এইটাই প্রথম চিকিৎসা হওয়া উচিত। আপনি বিভিন্নভাবে এটা ব্যবহার করতে পারেন। 20 লিটার পানিতে 1 চা চামচ করে ইপসাম সল্ট মিশিয়ে ব্যবহার করতে পারেন। আবার কোনো একটা বাটিতে ঘন করে ইপসাম সল্ট মিশিয়ে তার ভেতরে মাছের খাবার কিছু সময় ভিজিয়ে সেই খাবারও মাছকে খাওয়াতে পারেন। এভাবে খাবার ভিজিয়ে খাওয়ালে মাছ সরাসরি পানির মাধ্যমে না পেলেও খাবারের সাথে ইপসাম সল্টের উপকার পেয়ে যাবে। আবার আরেকটা পদ্ধতি আছে যেখানে অল্প একটু পানি, মনে করেন 5 লিটার পানির মধ্যে 1 টেবিল চামচ ইপসাম সল্ট মিশিয়ে তার ভেতরে 20 থেকে 25 মিনিটের মতো মাছকে রেখে তারপর আবার স্বাভাবিক পানিতে মাছকে ছেড়ে দেওয়া হয়। এরকমভাবেও এই চিকিৎসাটা করা যায়। সাধারণ মাছের দোকানগুলোতে আপনি রক সল্ট বা অ্যাকুরিয়াম সল্ট পেয়ে গেলেও ইপসাম সল্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। এইটা আপনি যে কোনো সুপার শপে গেলে ইজিলি পেয়ে যাবেন। 2 নম্বর বিষয়টা হলো, আপনার বাসায় অ্যাকুরিয়াম থাকলে অবশ্যই আপনার বাসায় এমন কোনো সিস্টেম থাকতে হবে যাতে কারেন্ট চলে গেলেও মাছের কোনো সমস্যা না হয়। মানে জেনারেটর, আইপিএস এর মতো কোনো ব্যবস্থা থাকলে তো খুবই ভালো, কিন্তু যদি না থাকে অন্তত একটা ব্যাটারি চালিত এয়ার পাম্প থাকা খুবই জরুরি। ফিল্টার সহ চালানোর মতো ব্যবস্থা থাকলে তো খুবই ভালো, কারণ আমরা জানি 1-1.5 ঘন্টাও ফিল্টার অফ রাখাটা অনেক সময় অ্যাকুরিয়ামের জন্য ঝুঁকিপূর্ণ। যখন ফিল্টারটা অফ হয়ে যায় তখন ফিল্টারের ভেতরে অক্সিজেন সমৃদ্ধ পানিও আসা বন্ধ হয়ে যায়। তখন বায়োমিডিয়াতে থাকা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মারা যায়। কিন্তু ওইসব বাদ দিলেও অন্তত একটা এয়ার পাম্প প্রয়োজন, কারণ ফিল্টারের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিছু মারা গেলেও তাৎক্ষণিক মাছের কোনো সমস্যা হবে না, কিন্তু অক্সিজেন যদি শেষ হয়ে যায় তাহলে নিমিষেই মাছ মরে যাবে। যখন ফিল্টার অফ হয়ে যাচ্ছে তখন ওয়াটার সার্কুলেশন বন্ধ হয়ে যাচ্ছে। পানি যখন একদম স্থির হয়ে পড়ে তখন আর পানিতে অক্সিজেন মিশতে পারে না, বা মিশলেও খুব আস্তে আস্তে মেশে, যেটা মাছের জন্য যথেষ্ট না। আর এভাবে কিছু সময়ের মধ্যেই দেখা যায় পানিতে অক্সিজেন একদম কমে যায়। ধরুন হঠাৎ একদিন কারেন্ট চলে যাওয়ার পর আপনার মাছগুলো পানির একদম উপরে চলে এসেছে এবং গ্যাসপিং পাইপিং করছে, তখন আপনার কাছে ব্যাটারি চালিত একটা এয়ার পাম্প না থাকলে মহা বিপদে পড়ে যাবেন। বিশেষ করে যাদের প্ল্যান্টেড অ্যাকুরিয়াম তারা সাধারণত এয়ার পাম্প কেনেই না। কিন্তু ধরুন সকালে কার্বন ডাইঅক্সাইড অন করেছেন, 2-3 ঘন্টা পরেই কারেন্ট চলে গেল। কার্বন ডাইঅক্সাইড অফ করলেও ততক্ষণে পানিতে প্রচুর CO2 মিশে গেছে, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে লাইট অফ হয়ে যাচ্ছে, যার কারণে সেই কার্বন ডাইঅক্সাইড গাছ ব্যবহার করতে পারছে না, তাই অক্সিজেনও তৈরি করতে পারছে না। তার মানে এখন অ্যাকুরিয়ামে শুধু কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন খুবই কম। এই সময়ও আপনার এয়ার পাম্প লাগবে কার্বন ডাইঅক্সাইডগুলো বের করে দেওয়ার জন্য। হঠাৎ অক্সিজেন কমে গেলে যে এয়ার পাম্প ছাড়া কিছুই করা যাবে না তা না, ওয়াটার চেঞ্জ করেও পানির অক্সিজেন বাড়াতে পারেন। কিন্তু ঝামেলা এটা, ব্যাটারি চালিত একটা এয়ার পাম্প থাকলে চালু করে দিলেই হয়ে গেল। তাই এই ছোট্ট একটা জিনিস কিনে রাখলে কারেন্ট না থাকলেও আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। তারপর যে জিনিসটা আপনার রাখা উচিত সেটা হলো টেট্রাসাইক্লিন। এইটা একটা অ্যান্টিবায়োটিক, যে কোনো ফার্মেসিতে ইজিলি পেয়ে যাবেন। দামও খুব কম, কিন্তু মারাত্মক কাজ করে। এরকম একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অবশ্যই রাখা উচিত। যদিও মাছের জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, কিন্তু টেট্রাসাইক্লিনটা অনেক বেশি পরিচিত আর এটা অনেক বেশি ব্যবহার করা হয়। মানে মাছের জন্য টেট্রাসাইক্লিন এখন জাতীয় অ্যান্টিবায়োটিক হয়ে গেছে বলা যায়। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত যেসব সমস্যা মাছের হয় সেসব সমস্যার সমাধান করতে এই ওষুধটা ব্যবহার করা হয়। অ্যাঞ্জেল ফিশের একটা প্রায় নষ্ট চোখ কীভাবে টেট্রাসাইক্লিন দিয়ে ঠিক করেছি তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। প্রয়োগ মাত্রাটা সবসময় ওই রকমই হবে। ফিন রট, মাউথ রট, এইসব রোগ যখন ভয়াবহ পর্যায়ে চলে যায় তখন এটা ব্যবহার করা হয়। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। রোগ যখন ভয়াবহ পর্যায়ে চলে যায় তখন এটা ব্যবহার করা হয়।
রোগের একদম প্রাথমিক পর্যায়ে আপনার ফিল্টার ক্লিন করা প্রয়োজন, পানি ভালো রাখা প্রয়োজন, তারপর রক সল্ট ব্যবহার করবেন। কোনোভাবেই কাজ না হলে, এরকম অবস্থা হয়ে গেলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে, তার আগে না। আপনি যদি সামান্য কারণেই বারবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে মাছের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হবে, তখন বড় কোনো রোগ হলে আর এই অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তাই বুঝে যখন একদম লাস্ট স্টেজে চলে যাচ্ছে বা এখন ব্যবহার না করলে মাছটা মারা পড়বে, তখনই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত। কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটা সংক্ষেপে বোঝানো সম্ভব না, তাই যদি বিস্তারিত কিভাবে এটা দিয়ে ট্রিটমেন্ট করতে হয় জানতে চান তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, এইটা ব্যবহার করলে অবশ্যই এয়ার পাম্প চালু রাখতে হবে, কারণ এইটা পানির অক্সিজেন খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়। টানা 5 থেকে 7 দিন চিকিৎসা চালালে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ভালো ফলাফল পাওয়া যায়। আর অবশ্যই এটা কোনো বায়োমিডিয়া আছে এরকম অ্যাকুরিয়ামে ব্যবহার করা যাবে না, প্ল্যান্টেড অ্যাকুরিয়ামেও ব্যবহার করা যাবে না। কোনো গাছ নেই, শুধু একটা স্পঞ্জ ফিল্টার আছে, এরকম একটা ট্যাঙ্কে মাছকে নিয়ে তারপরেই এইসব মেডিসিন ব্যবহার করতে হয়। রোগ যদি খুব ভয়াবহ অবস্থা হয়ে যায় তখন এইটা, আর প্রাথমিক অবস্থায় রক সল্ট। 4 নম্বর জিনিসটা হলো এই রক সল্ট। কম বেশি সবাই জানে, এটা নিয়ে আর বাড়াবো না। বিভিন্ন পরজীবীজনিত সমস্যা বা চামড়ার সমস্যা দূর করতে খুব ভালো কাজ করে এইটা। প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে দেওয়া যাবে না। কিছু মাছকে আবার রক সল্ট দেওয়া যায় না, যেমন করিডোরাস, লোচ, ক্লাউন লোচ, কুলি লোচ, তারপর প্ল্যাকো বা সাকার ফিশ, অটোসিঙ্কলেস এবং অনেক প্রজাতির টেট্রা যেমন নিয়ন টেট্রা। এইসব মাছের অ্যাকুরিয়ামে কোনোভাবেই এই রক সল্ট দেওয়া উচিত না। তো এইসব মাছের চিকিৎসায় রক সল্ট ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ। ব্যবহার করলেও 10 লিটার পানিতে হাফ চামচের বেশি দেওয়া উচিত না, 1 চামচের বেশি দিলেই সমস্যা হয়ে যেতে পারে। আর অন্যান্য মাছ যেমন মলি, গাপ্পি, প্লাটি, গোল্ডফিশ, তারপর কই কার্প, আফ্রিকান সিকলেট, এদেরকে সাধারণ পদ্ধতিতেই রক সল্ট দেওয়া যাবে, মানে 10 লিটার পানিতে 3 চা চামচ পর্যন্ত দেওয়া যায়। 5 নম্বর জিনিসটা হলো মিথিলিন ব্লু। এইটা কিন্তু পাউডার আপনি কিনবেন, বাজারে যে লিকুইডগুলো পাওয়া যায় সেটা না, কারণ লিকুইডগুলো অনেক দিন রেখে দিয়ে তারপর ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু শুকনো পাউডার ফর্মগুলো বছরের পর বছর রেখে দেওয়া যায়, আর যখনই মন চায় তখন পানির সাথে হালকা একটু মিশিয়ে ব্যবহার করা যায়। এমনিতেই তো অ্যাকুরিয়ামের বাজারে খারাপ কোয়ালিটির মিথিলিন ব্লু এর ছড়াছড়ি। এখানে বিশুদ্ধতার একটা ব্যাপার থাকে, এখানে কত পার্সেন্ট বিশুদ্ধ মিথিলিন ব্লু আছে সেটার ভিত্তিতে মিথিলিন ব্লুর অনেকগুলো গ্রেড আছে। এর মধ্যে ফার্মাসিউটিক্যাল গ্রেড 99% পর্যন্ত বিশুদ্ধ হতে পারে, কিন্তু এটা অনেক দামি। এত দামি কেনার দরকার নেই, আপনি মাছের জন্য কিনবেন ল্যাবরেটরি গ্রেড। অনেক মাছ বিক্রেতা এবং অনলাইন শপগুলোতে অ্যাকুরিয়াম গ্রেড বলে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বা অনেক খারাপ কোয়ালিটির মিথিলিন ব্লু বিক্রি করে। এইসব কেনা যাবে না। খারাপ কোয়ালিটির মিথিলিন ব্লু আনলে সেটা পানিতে মিশানোর চেষ্টা করলে দেখবেন সহজে মিশবে না, মিশতে অনেক সময় লাগে। আর মিশে যাওয়ার পরও গাঢ় নীল রং হয় না, অনেকটা পার্পল বা গ্রিনিশ টিন্ট দেখা যায়। তাই যারা কেমিক্যাল বিক্রি করে তাদের থেকে একদম ইনটেক কৌটাটা কিনতে পারলে ভালো। সেখানে এটা আসলে কত পার্সেন্ট বিশুদ্ধ বা কোন গ্রেডের তা খুব স্পষ্টভাবে লেখা থাকবে। আর যদি ইনটেক না কিনতে চান, যদি খোলা কিনতে চান বা অল্প পরিমাণে কিনতে চান, তাহলে এমন মানুষ থেকে কিনবেন যে আপনাকে ল্যাবরেটরি গ্রেডের মিথিলিন ব্লুর কৌটাটা দেখাতে পারছে যে আমি এই কৌটা থেকেই আপনাকে অল্প পরিমাণে দিচ্ছি। এই রকম কন্ডিশনে কিনবেন। মিথিলিন ব্লু মূলত ফাঙ্গাল ইনফেকশন, মাছের ডিম পচে যাওয়া বা সাদা হয়ে যাওয়া রোধ করে, আর মাছের গায়ের ক্ষত থেকে যে ছত্রাকের সংক্রমণ হয় সেটা ঠেকাতে কাজ করে। এইটাও প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে ব্যবহার করা যাবে না। তারপরের জিনিসটা হলো হসপিটাল ট্যাঙ্ক। আপনার একটা হসপিটাল ট্যাঙ্ক সবসময় থাকা উচিত, যে কোনো মাছ অসুস্থ হলে যাতে আপনি সেই মাছটাকে ওই হসপিটাল ট্যাঙ্কে রেখে চিকিৎসা করতে পারেন। মেন অ্যাকুরিয়ামের সবগুলো মাছই তো আর একসাথে অসুস্থ হবে না। যেই মাছটা অসুস্থ হবে সেই মাছটাকে শুধু ওষুধ দিতে হবে। আপনি যদি সুস্থ মাছগুলোকেও ওষুধ দেন তাহলে তো তারা আরও অসুস্থ হয়ে যাবে। হসপিটাল ট্যাঙ্ক হিসাবে যে আপনার একটা ছোট অ্যাকুরিয়ামই কিনতে হবে তা না, আপনি যে কোনো কিছু হসপিটাল ট্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারেন। অ্যাকুরিয়ামও কিনে রাখতে পারেন, কারণ এটা আপনার কোয়ারেন্টাইন ট্যাঙ্ক হিসাবে ব্যবহার হতে পারে। কোনো মাছ হঠাৎ মারামারি শুরু করলেও আপনি সেই মাছটাকে আলাদা করার কাজে এই ট্যাঙ্ক ব্যবহার করতে পারেন। তো এইসব ছোটোখাটো ঝামেলা এড়ানোর জন্য এরকম একটা ছোট অ্যাকুরিয়াম কিনে রাখাটা ভালো। হ্যাঁ, আপনি চাইলে বালতিকেও হসপিটাল ট্যাঙ্ক বানাতে পারেন, বালতির ভেতরেও চিকিৎসা করতে পারেন। কিন্তু অ্যাকুরিয়াম হলে কি হয়, সাইড থেকে দেখা যায় যে মাছটার কী অবস্থা বা মাছটা সুস্থ কীরকম হচ্ছে, খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। 7 নম্বর জিনিসটা হলো একটা স্পঞ্জ ফিল্টার। আপনি যে হসপিটাল ট্যাঙ্কে মাছের চিকিৎসা করবেন সেখানে খুব ভালো মানের ফিল্টারের প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা হসপিটাল ট্যাঙ্ক আমরা রেগুলার ওয়াটার চেঞ্জ করব। আর এখানে বায়োমিডিয়া ব্যবহার করলেও খুব বেশি কাজে আসবে না, কারণ বিভিন্ন ওষুধের প্রভাবে দেখা যাবে বায়োমিডিয়াতে থাকা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মারাই যাবে। আবার এই স্পঞ্জ ফিল্টার ব্রিডিংয়ের জন্য খুব ভালো কাজ করে। 8 নম্বর জিনিসটা হলো হিটার। মাছের বেশিরভাগ চিকিৎসার ক্ষেত্রেই দেখা যায় গরম পানি ব্যবহার করা হয়, আর পানি গরম রাখতে অবশ্যই হিটার প্রয়োজন। যদিও এখন গরমকালে প্রয়োজন নেই, এখন এমনিতেই পানির টেম্পারেচার 30 ডিগ্রি প্লাস থাকে সবসময়,
তাই এখন কোনো মাছের চিকিৎসা করলে হিটার দিয়ে করলেও যে রেজাল্ট পাবেন, হিটার না দিয়ে করলেও একই রকম রেজাল্ট পাবেন। কারণ এখন 30 ডিগ্রি সেট করা থাকলে হিটার চলবেই না। কিন্তু শীতকালে বা কিছুদিন পরে বৃষ্টির দিন চলে আসবে, তখন হঠাৎ পানির টেম্পারেচার অনেক কমে যেতে পারে। আর ওই সময় যদি কোনো মাছ আপনার অসুস্থ হয়ে যায়, তখন চিকিৎসা করার জন্য হিটার লাগবে। তো এইসব সিচুয়েশনের জন্য সবসময় প্রস্তুত থাকতে একটা হিটার প্রয়োজন। তারপর সাইফন পাইপ। প্রত্যেকটা মাছ পালনকারীর জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কারণ আমরা জানি যে অ্যাকোরিয়ামের সম্পূর্ণ পানি ফেলে নতুন পানি দিতে হয় না। 40% পর্যন্ত পানি যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই শুধু উপরের পানি ফেলে দেওয়া লস ছাড়া আর কিছু না। কারণ উপরের পানিগুলো একটু পরিষ্কার থাকে, আমাদের অ্যাকোরিয়ামের তলার পানিটা ফেলতে হবে, ময়লা সহ 40% পানি ফেলতে হবে। এজন্য আমাদের প্রয়োজন সাইফন পাইপ। এই পাইপ দিয়ে তলার পাথরের মধ্যে জমে থাকা মাছের ময়লাগুলো খুব সহজে বের করে আনা যায়। যে কোনো সময় আপনার ওয়াটার প্যারামিটার খুব বেশি পরিবর্তন হয়ে গেলে এই সাইফন পাইপ দিয়ে খুব অল্প সময়েই পানি ফেলে নতুন পানি দিয়ে দিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। 9টি গুরুত্বপূর্ণ জিনিস বলেছি। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে।